তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব থার্ড সেমিস্টার, এবং তোমরা এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ওপর কি বই পড়বে, কি বই তোমাদের জন্য ভালো হবে সেটা নিয়েও আলোচনা করব। প্রথমেই তোমাদের বলে রাখি যে প্রথম সেমিস্টারে তোমরা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে যেভাবে এমসিকিউ পেপারে পরীক্ষা দিয়েছো, এই থার্ড সেমিস্টারে এসেও তোমাদের এমসিকিউ পেপারে পরীক্ষা দিতে হবে। 40 নম্বরের এমসিকিউ, 40টা এমসিকিউ থাকবে। তবে এখানে পার্থক্য কি, তখন তোমরা নিজস্ব স্কুলে পরীক্ষা দিয়েছো প্রথম সেমিস্টারে এবং তোমাদের কোয়েশ্চেন পেপারও তোমাদের নিজস্ব স্কুলের স্যারেরাই ঠিক করেছিল বা টিচাররাই ঠিক করেছিল, কিন্তু এখন তোমাদের বোর্ডের কোয়েশ্চেন পেপার হবে, তাই সিলেবাস খুব ভালো করে বুঝে পড়তে হবে, এটা প্রথম কথা। এবং তোমাদের তো সিলেবাস আমি আলোচনা করেই দিচ্ছি, এবং একটা বিষয়ে তোমাদের আমি সচেতন করব, তোমাদের এই ক্লাস 11টা গেছে যা গেছে, কিন্তু ক্লাস 12-এর থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার নিয়ে উচ্চ মাধ্যমিক তোমাদের কিন্তু, এবং এই থার্ড সেমিস্টারে নম্বর তোলার জায়গাটা কিন্তু খুব বেশি, কারণ এখন এমসিকিউ, পরবর্তীকালে বড় প্রশ্ন, সেখানে অনেকের কি হয় বড় প্রশ্ন মনে রাখতে পারে না, কিন্তু এমসিকিউ সহজে তারা করতে পারে। তাই থার্ড সেমিস্টারটা প্রথম থেকেই খুব ভালো করে তোমরা তৈরি করো। তোমাদের সেপ্টেম্বর মাসে থার্ড সেমিস্টারে সাধারণত পরীক্ষা হয়ে থাকে, এবং তোমরা কি বই পড়বে অনেকে জিজ্ঞাসা করেছো, বইয়ের লিস্টটা আগে বলেই তারপরে তোমাদের আমি সিলেবাস নিয়ে আলোচনায় আসছি। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের সবথেকে ভালো বই হচ্ছে প্রণব কুমার দালালের বই। প্রণব কুমার দালালের তোমরা থার্ড সেমিস্টারের বইটা নিয়ে নিতে পারো, এবং ওই বইতে কি আছে, ওটা টেক্সট বই। টেক্সট বই হলেও কি হবে, ওখানে অনেক পর্যাপ্ত মানে এমসিকিউ আছে, অ্যান্সার সহ এমসিকিউ ওখানে পর্যাপ্ত পরিমাণে আছে, তাই তোমাদের সমস্যা হবে না, তোমরা ওই বইটা নিয়ে পড়তে পারো, বেস্ট বই। এবং এছাড়া তোমরা যদি আরও কিছু বই কিনতে চাও, সেক্ষেত্রে বলবো তোমরা রায়মার্টিনের বই ইউজ করতে পারো। রায়মার্টিনের যদি টেক্সট বইটা নিয়ে নাও, সেখানে একটি 60-60 বলে বই সেখানে তার সঙ্গে ফ্রি দেওয়া হয়, সেখানে তোমরা এমসিকিউগুলো পেয়ে যাবে। এছাড়া তোমরা যারা ছায়া প্রকাশনীর বই ভালোবাসো, ছায়া প্রকাশনীর বইও তোমরা ব্যবহার করতে পারো, ওটাও ভালোই করা, ঠিক আছে। তবে বেস্ট হবে প্রণব কুমার দালালের বইটা। এবারে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা বুঝে নাও। দেখো, তোমাদের প্রথম যে ইউনিটটা আছে 1 নম্বর ইউনিট, এখানে 1 নম্বর ইউনিট থেকে তোমাদের কত নম্বর থাকছে, 8 নম্বর থাকছে। সেখানে কি আছে, সেখানে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্ক। সেখানে আছে ঠান্ডা যুদ্ধের যুগ, দ্বিমেরুকরণ এবং দ্বিমেরুকরণের অবসান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তার মধ্যে তোমাদের ন্যাটো, ওয়ারাস চুক্তি এগুলো পড়তে হচ্ছে, এবং তারপরে এই ইউনিটের মধ্যেই জোট নিরপেক্ষ আন্দোলন করতে হচ্ছে। জোট নিরপেক্ষ আন্দোলনের উৎপত্তি, লক্ষ্য, উদ্দেশ্য, জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃবৃন্দ এবং বর্তমান প্রাসঙ্গিকতা। এবার 2 নম্বর ইউনিট, 2 নম্বর ইউনিট থেকেও তোমাদের 8 নম্বরের প্রশ্ন থাকছে। 2 নম্বর ইউনিট হচ্ছে আন্তর্জাতিক সংগঠন এবং প্রতিষ্ঠান। এখানে কি কি আছে দেখো, এখানে আছে সম্মিলিত জাতিপুঞ্জ, তার যে ভাগ সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ এটা আছে। তারপরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সেখানে ইউনেস্কোর গঠন কার্যাবলী, আন্তর্জাতিক বিচারালয়, বিশেষ কিছু সংস্থা যেমন ইউনিসেফ, ইউনেস্কো, হু এগুলো পড়তে হবে। বিশ্ব ব্যাংক, আইএমএফ পড়তে হবে, অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার। এবং 3 নম্বর ইউনিট, 3 নম্বর ইউনিট থেকে তোমাদের টোটাল 7 নম্বরের প্রশ্ন থাকছে, অর্থাৎ 7টা এমসিকিউ থাকবে। এখানে কি, এখানে আছে সমসাময়িক বিশ্বের নিরাপত্তা। এখানে দেখো, এখানে কি আছে, ঐতিহ্যগত নিরাপত্তা, অভ্যন্তরীণ এবং বাহ্যিক, তারপরে অঐতিহ্যগত নিরাপত্তা, মানব নিরাপত্তা, সন্ত্রাসবাদ, পরিযান, দরিদ্র, মহামারী এগুলো আছে। এবং 4 নম্বর ইউনিট, তোমাদের 4 নম্বর ইউনিট থেকে 5 নম্বরের প্রশ্ন থাকবে, অর্থাৎ 5টা এমসিকিউ। সেখানে কি হচ্ছে, জাতি গঠনের চ্যালেঞ্জ সমূহ, সেখানে মৌলিক ধারণা, সেখানে ভারত বিভাজন এবং উদ্বাস্তু সমস্যা, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি, জম্মু কাশ্মীর, মণিপুর এবং হায়দ্রাবাদের সংক্ষিপ্ত উল্লেখ সহ। নেক্সট হচ্ছে রাজ্যগুলির ভাষাগত পুনর্গঠন, পটভূমি ও সংক্ষিপ্ত আলোচনা। এখানে ভারতের নবগঠিত রাজ্যগুলির ওপর একটি সারণী অন্তর্ভুক্ত করতে হবে। আর তোমাদের বললাম 4 নম্বর ইউনিট থেকে 5 নম্বরের টোটাল প্রশ্ন হবে। তারপরে আছে কি দেখো,
তো এখানে 5 নম্বর ইউনিট এবার তোমাদের শুরু হচ্ছে। 5 নম্বর ইউনিট থেকেও 5 নম্বরের টোটাল প্রশ্ন। সেখানে কি কি আছে? এখানে আছে রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা নিয়ে তোমাদের পড়তে হচ্ছে। রাজনৈতিক দলের সংজ্ঞা বৈশিষ্ট্য আছে, রাজনৈতিক দলের মানে কার্যাবলী আছে, জাতীয় আঞ্চলিক দল এর সংজ্ঞা এবং গঠনের মানদণ্ড। 6 নম্বর ইউনিট হচ্ছে 7 নম্বরের টোটাল প্রশ্ন থাকবে। সেখানে কি আছে? এখানে আছে ভারতের পররাষ্ট্র বা বিদেশ নীতি, সমসাময়িক পর্বে এগুলো আছে তোমাদের। তারপর হচ্ছে ঠান্ডা যুদ্ধোত্তর পর্বে। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। এবারে দেখো তোমাদের যেটা আমি বলেছিলাম প্রথমে, যে আমাদের এমসিকিউ কিভাবে পড়তে হয়, অর্থাৎ একদম সিস্টেম অনুযায়ী এমসিকিউগুলো পরপর যদি সাজানো থাকে তাহলে পড়তে সুবিধা হয়। এবং তোমরা সেক্ষেত্রে এমসিকিউগুলো দেখে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এটুকু তোমাদের বলতে পারি, যে কোনো প্রশ্ন উত্তরের বই যেগুলো বাজারে আছে তার থেকে অনেকটা গুছিয়ে অনেকটা পরিশ্রম করে এই এমসিকিউ তোমাদের জন্য সাজানো হয়েছে। একদম স্ট্রাকচার অনুযায়ী পরপর পাবে। যে কোনো টেক্সট বই তোমরা দেখবে, টেক্সট বই পড়বে এবং এমসিকিউগুলো পড়বে, দেখবে কত তোমাদের পড়াটা এগোয়। এবং যারা তোমরা টেক্সট বই পড়তে পারবে না, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়ালটা কাজের আছে, কারণ মাত্র 50টা করে প্রশ্ন আছে এক একটা ইউনিটে, এবং এ কটা করলেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবং তার মধ্যেও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। কেমন সব প্রশ্ন আছে দেখো। যেমন প্রথম প্রশ্ন আছে, ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধ শব্দটি কে প্রথম ব্যবহার করে? বার্নার্ড বারুচ হচ্ছে প্রথম ব্যবহার করে। দেখছো, এই প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্ন বেশি ছাত্রছাত্রীদের গুলিয়ে যায়, সেটা হচ্ছে ঠান্ডা লড়াই কথাটা কি জনপ্রিয় করে? এ প্রয়োগ করে বার্নার্ড বারুচ, কিন্তু জনপ্রিয় করেছিল সেটাকে ওয়াল্টার লিপম্যান। এটা বিগত বছরে প্রশ্নে এসেছে, তোমরা দেখবে। তারপর ঠান্ডা লড়াই মূলত কোন দুটি শক্তির মধ্যে সংঘাত? এটা কি আছে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, পুরো পরপর আছে। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945। এবার যদি বলে ন্যাটো কবে গঠিত হয়েছিল, ঠিক আছে, ন্যাটো কবে গঠিত হয়েছিল? 1949 সালে 4 এপ্রিল। ন্যাটোর পুরো কথা দেখো, ন্যাটোর পুরো কথা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো কোন মহাশক্তির নেতৃত্বে সামরিক জোট গড়ে তুলেছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। এবং ওয়ারাস চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ওয়ারাস চুক্তি স্বাক্ষরিত হয় 1955। ওয়ারাস চুক্তি কোন দেশের উদ্যোগে গঠিত হয়েছিল? দেখো, ওয়ারাস চুক্তি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। তারপর টুম্যান নীতি কবে ঘোষণা করা হয়? 1947। তারপর মার্শাল পরিকল্পনা কবে গ্রহণ করা হয়? 1947। তারপরে লৌহ পর্দা বা লোহা যবনিকা কথাটি কে প্রথম ব্যবহার করেছিল? উইনস্টন চার্চিল প্রথম ব্যবহার করেছিল। চার্চিল তার বিখ্যাত ফাল্টন বক্তৃতা কবে দিয়েছিল? 1946 সালে। এইভাবে একদম স্ট্রাকচার অনুযায়ী তোমাদের সাজানো আছে। যেমন দ্বিমেরুকরণ বলতে বিশ্ব রাজনীতিকে কি বোঝায়? দেখো, এখানে অ্যান্সার হচ্ছে দুটি মহাশক্তিকে কেন্দ্র করে ক্ষমতার কেন্দ্রীভবন। এবার কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কবে ঘটেছিল? 1962। এইভাবে একদম তোমাদের স্ট্রাকচার ওয়াইজ আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে। তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক অবশ্যই তোমরা যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নম্বরে। এবং তোমরা দেখো, কেবলমাত্র মানে প্রশ্ন উত্তর নয়, এখানে তোমাদের মক টেস্টের প্রশ্ন দেওয়া হচ্ছে। 5টা মক টেস্টের সেট তোমাদের কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে, 5টা টোটাল সেট, এবং সেগুলোর আবার অ্যান্সার কিউ মানে অ্যান্সার কি আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ একটা সেট আছে, এখানে 4টে অপশান, ঠিক আছে, এইভাবে সেটগুলো দেওয়া আছে। দিয়ে তারপরে তার আবার অ্যান্সার কি দেওয়া আছে, এইভাবে উত্তরমালা অর্থাৎ অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছে। এরকম 5টা মক টেস্টের সেটও দেওয়া হয়েছে, অর্থাৎ একদম খুব বেস্টভাবে যাতে তোমরা কম সময়ের মধ্যে নিজেদের তৈরি করতে পারো সেইভাবে পরিশ্রম করে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে। তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক বা আমাদের পেড ব্যাচ অর্থাৎ অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে।